তুচ্ছ ঘটনায় ফের রণক্ষেত্র। সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাঙচুর, আহত শতাধিক। বিয়ারিং প্যাডের আঘাতে নিহত কালামের পরিবারে আহাজারি। শরীয়তপুরে আরেক দফা জানাজা। কিছুক্ষণের মধ্যেই দাফন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধে ভোগান্তি। বিএনপি বা যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি, চলছে প্রার্থী তালিকার কাজও, জানালেন আখতার হোসেন। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। চট্টগ্রামে গুজব ছড়িয়ে তৈরি পোশাক খাতে অস্থিরতা সৃষ্টি করেছে সংঘবদ্ধ চক্র। অভিযোগ বিজিএমইএর। চক্রান্তের প্রতিযোগী দেশ জড়িত থাকার সন্দেহ ব্যবসায়ীদের। এবং লক্কর ঝক্কর বাস দাপিয়ে বেড়াচ্ছে সড়ক। সিরিজ অভিযানেও মেলেনি সুফল। মেয়াদ নির্ধারণের সময়সীমা বাড়ানোর দাবি। ফিটনেসহীন গাড়ি চলার দায় বিআরটিএর, বলছেন বিশেষজ্ঞ। সময় সংবাদের সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পুরো এলাকা। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও থমথমে পরিবেশ বিরাজ করছে এলাকায়। মধ্যরাতে সাভারের বিরুলিয়ার খাগান এলাকায় সংঘর্ষে জড়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। আগুন দেয়া হয় বাসে। রোববার সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইসের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর সঙ্গে তুচ্ছ ঘটনায় ড্যাফোডিলের শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটি হয়। রাত ৯টায় সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় ভাঙচুর চালায়। ভাঙচুরের খবর ছড়িয়ে পড়লে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সিটি ইউনিভার্সিটির দিকে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একাধিক বাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে দুটি বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সময় সংবাদ, সাভার। মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদকে দাফন করা হচ্ছে শরীয়তপুরের নিজ গ্রামে। সকালে হয় তার দ্বিতীয় জানাজা। এর আগে মধ্যরাতে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় শোকাবহ পরিবেশ। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে মধ্যরাতে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। সকালে নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি গ্রামে নিজ বাড়িতে হয় জানাজা। এর আগে রোববার রাত ৯টার দিকে আবুল কালাম আজাদের মরদেহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়ার ভাড়া বাসায় নেওয়া হয়। রাত 10টায় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া এলাকায় বায়তুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। এদিকে নিহত আবুল কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনেরা। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। আবুল কালাম আজাদ ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন। স্ত্রী ও 2 শিশু সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। সময় সংবাদ, শরীয়তপুর। এই মুহূর্তে নিহত আবুল কালাম আজাদের গ্রামের বাড়ি শরীয়তপুরে আছেন সহকর্মী বিএম ইসরাফিল। সরাসরি যাচ্ছি তার কাছে। ইসরাফিল, আগেও ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানেই কিন্তু ছিল আবুল কালাম আজাদের মরদেহ এবং এই এলাকার লোকজনে ভরপুর। কিছুক্ষণ আগে ঠিক সকাল ৯টার দিকে তার বাড়ির পার্শ্ববর্তী যে মাদ্রাসাটি রয়েছে সেই মাদ্রাসায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রথম জানাজাটি অনুষ্ঠিত হয়েছিল নারায়ণগঞ্জে, তিনি যেখানে ভাড়া থাকতেন সেখানে, এবং তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে তার বাড়ির পাশের মাদ্রাসার মাঠে। ও তারপরে এখান থেকে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ তাকে তার কবর দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে নড়িয়া কেন্দ্রীয় জামে
জামে মসজিদ যেটি রয়েছে সেই কবরস্থানে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই যে কিছুক্ষণ আগেও এখানে যে লোকজন ছিল সেই জায়গাটি কিন্তু এখন শুনশান, নীরবতা। শুধু নারীরা রয়েছেন বাড়ির ভিতরে, তাদের যে কান্না আর আহাজারি সেটি কিন্তু এখনো চলছে এবং তাদের যে একটি আক্ষেপের জায়গা, এই অল্প বয়সে যেমনটি করে প্রিয়া তার স্বামীকে হারিয়েছেন, অন্যদিকে তার যে দুটি সন্তান, একটির বয়স 5 ছুঁই ছুঁই, অপরটির বয়স 3 ছুঁই ছুঁই। তো এই যে তাদের যে অল্প বয়সে তাদের বাবাকে হারিয়েছেন, এবং আমরা দেখেছি যে এই যে তাদের সন্তানদেরকে নিয়ে এবং সেই প্রিয়াকে নিয়ে স্বজনদের ভিতরে যে কষ্ট এবং আহাজারির যে জায়গাটি রয়েছে সেটি কিন্তু মানে একেবারে হৃদয় বিদারক অবস্থা রয়েছে। তো সেখানে আমরা দেখেছি যে আত্মীয় স্বজন যারা রয়েছেন তারা কিন্তু বারবার তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু এই পরিবেশ পরিস্থিতি আসলে কোনোভাবেই সান্ত্বনা দেওয়ার মতো অবস্থা নেই। সেই দিক থেকে আমরা দেখেছি যে তারা যখন আবুল কালাম আজাদের মরদেহটি ঠিক ফ্রিজিং যে আপনার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে করে যখন নিয়ে যাচ্ছে, ঠিক তখন কিন্তু তাদেরকে তার পেছনে কিন্তু তার যে স্ত্রী প্রিয়া আক্তারকে আমরা দেখেছি পিছনে ছুটেছেন তার সন্তানদের সাথে নিয়ে। তো এই অবস্থায় কিন্তু এখন এই বাড়িটা অনেকটা বাহিরের অবস্থায়, নীরবতা শুনশান থাকলেও যে আপনার এই মুহূর্তে সেখানে, অর্থাৎ যেখানে কবর তাকে দেওয়া হবে সেখানে তার মরদেহটি পৌঁছেছে এবং কিছুক্ষণের মধ্যেই নুরিয়া মসজিদ, জামে মসজিদের যে কবরস্থান রয়েছে সেখানে তার সর্বশেষ যে তার মরদেহটি সমাহিত করা হবে। এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম মেট্রো রেল দুর্ঘটনায় নিহত কালামের নিজ বাড়িতে। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেল লাইনের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে দুর্ঘটনা ঘটেছে সেটি মেরামতের কাজ করছে ঢাকা মাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কারিগরি টিম। চলছে দ্রুতই স্বাভাবিক করার প্রয়াস, যদিও দুর্ঘটনার পর থেকেই আতঙ্ক আর ভোগান্তিতে সাধারণ মানুষ। মেট্রো রেল যে নগর জীবনের অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে তারই প্রমাণ এই যানজট। রোববার মর্মান্তিক দুর্ঘটনার পর এখনও পুরোদমে মেট্রো রেল চলাচল শুরু না হওয়ায় বিপত্তিতে পড়েন অনেকেই। দুর্ঘটনার পর থেকে আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। এতে দূরের যাত্রীরা পড়েন বিপাকে। পিলারের পাশ দিয়ে হেঁটে যাবার সময় একবার পিলারের দিকে ঘুরে তাকান না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। প্রাণহানিতে আতঙ্কিত পথচারীরা। অফিস ছিল 8টায়, তো আমি মেট্রোকে টার্গেট করে এসেছি এবং আজকে অনেক ট্রাফিক জ্যাম। এতই জ্যাম লেগেছে আজকে যে গাড়ি রেখে আমি মেট্রো দিয়ে যাব, মেট্রো এসে দেখেও যে বন্ধ হয়ে গেছে। অফিসে যাব, এখন আমি বাসে গেলে আমার অফিস দেরি হবে, আমি তো আমার অফিস টাইমে বের হইলাম। আমার ভোগান্তি আমি প্রপার টাইমে যাইতে পারতেছি না, তো আমার কর্মস্থলে এই হাইটে যেতে হয়েছে। কারিগরি টিম বলছে দ্রুতই কাজ শেষ করে আজকের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। অবকাঠামোগত কোনো ক্ষতি হয়নি বলেও নিশ্চিত করেন তারা। রাস্তাতে যাইতে আসলে তো ভয় পাইতেছি আমরা, না জানি কোনটা কখন পড়ে যায়। দুর্ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে এর জন্য পদক্ষেপ এখনই নেওয়া দরকার। মেট্রো স্টেশনের মতো একটা জায়গাতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, এটা তো ভয়েরই একটা বিষয়। কেন এটা মাসে মাসে চেক করে না? এটা চেক করা দরকার আছে না? রোববার দুপুর 12:30টার দিকে ফার্মগেট স্টেশন সংলগ্ন 433 নম্বর পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারী ঘটনাস্থলে নিহত হন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আল আমিন তুষার। সরাসরি যাচ্ছি সেখানে। তুষার, গতকালকে দুর্ঘটনার পরে যে বেয়ারিং প্যাডটি মেরামতের যে কাজটি, যে গার্ডার এবং পিলারের মাঝখানে, সেটি কিন্তু কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং এখানে যারা কাজ করছিলেন তারা কিন্তু এরই মধ্যে তাদের গোছ গাছ শুরু করে দিয়েছেন। এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে একটি ট্রেন কিন্তু এই অংশে, অর্থাৎ আগারগাঁও থেকে এই যে শাহবাগ পর্যন্ত যাত্রীদের যাতায়াত যে বন্ধ রয়েছে সেখানে কিন্তু একটি ট্রেনের ট্রায়াল আমরা দিতে দেখেছি। এখানকার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যারা আসলে এখানে দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে কথা হচ্ছিল। তারা বলছেন যে দুপুর নাগাদ পুরোপুরি যাত্রী চলাচল স্বাভাবিক হবে। 11:30 পর থেকে তারা আসলে চেষ্টা করবেন যাত্রী চলাচল শুরু করার জন্য, এমনটা কিন্তু তারা আমাদেরকে বলছিলেন। এবং এখানকার যে যারা আসলে যেমনটা বলছিলাম যে গোছ গাছ কিন্তু এর মধ্যে শেষ হচ্ছে এবং ফিজিবিলিটি টেস্ট যেটা আসলে বলা হচ্ছে যে সম্পূর্ণ
যে জায়গাগুলো সেগুলো কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু যদি সড়কের অবস্থা দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই যে মেট্রো রেল যেহেতু চলাচল বন্ধ রয়েছে যার কারণে সড়কের যে বাড়তি চাপ সেটিও কিন্তু এক লক্ষণীয় এবং সাধারণত এই সময় আমি যদি বলি 10টার সময় কিন্তু যখন স্বাভাবিকভাবে যান চলাচল থাকে, মেট্রো রেল চলাচল থাকে, তখন কিন্তু এরকম চাপটা আসলে খুব একটা থাকে না। এখন কিন্তু আমরা সেই সড়কের যে চাপটা সেটা দেখতে পাচ্ছি এবং যে লোকাল যেই বাসগুলো রয়েছে অর্থাৎ গণপরিবহন যেগুলো রয়েছে সেখানে যে যাত্রীর চাপ সেটিও কিন্তু অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি এবং যারা আসলে যাত্রীরা এখান দিয়ে যাতায়াত করছেন তারা বারবার করে উপরের দিকে তাকাচ্ছেন এবং তারা কিন্তু এবং বলাবলি করছেন সেই একই জিনিস তারা কিন্তু বারবার আলোচনা করছেন যে এই এমন একটি দুর্ঘটনা ঘটে গেল, এর আসলে দায়ভার কার বা সেটা আসলে কি করা হবে, এই আতঙ্ক থেকে মুক্তির কি আসলে কোনো উপায় নেই, এমন প্রশ্নগুলো আসলে তারা বারবার করে করছিলেন। তো এই ছিল এখনো পর্যন্ত ফার্মগেট থেকে আমার কাছে মেট্রো রেলের সবশেষ তথ্য। মেট্রো রেল মেরামতের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তুষার। অতি দ্রুতই জাতীয় নির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। প্রার্থী তালিকা চূড়ান্তে বিশেষ টিম কাজ করছে বলে জানিয়েছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, জনস্বার্থে জোটবদ্ধ হওয়ার বিষয়েও উন্মুক্ত অবস্থানে এনসিপি, সেটা হতে পারে বিএনপি বা অন্য যে কোনো দলের সঙ্গে। এদিকে অনাস্থা জানিয়ে নির্বাচন কমিশন ভেঙে পুনর্গঠনের দাবিও জানিয়েছে এনসিপি। জুলাই সনদে স্বাক্ষর না করা, শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ, এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি। সময় সংবাদকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসন ভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম। আমাদের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছেন সেটাকে তারা মনিটর করছেন। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো এনসিপি রাজনীতির সঙ্গে এখনো যুক্ত হন নাই, কিন্তু এই মানুষগুলো সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। আমাদের একটা টিম আসলে এই প্রার্থিতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রার্থীদের যে তালিকা সেটা আমরা প্রকাশ করব। কথা হয় নির্বাচনী জোট গঠনের বিষয়ে। আক্তার হোসেন বলেন, যে কোনো দলের সঙ্গেই হতে পারে জোট। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় এখনই খোলাসা হচ্ছে না কে হচ্ছেন এনসিপির জোট মিত্র। সামনের নির্বাচনে জাতীয় স্বার্থকে বিবেচনায় নিয়ে যদি দেশের প্রয়োজনে জোটের মতো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে অংশগ্রহণ করতে হয়, তার জন্য এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যখন নির্বাচনের সময়টা ঘনীভূত হবে সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড সেখানে অনেকগুলো জায়গাতে তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই এই পক্ষপাতমূলক আচরণগুলো যারা করছেন তাদের পুনর্গঠনের কথা আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে এখনো নির্বাচন কমিশনের সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেবার। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যেই নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর জোট গঠনে আগ্রহী বামপন্থী দলগুলো। চলছে প্রাথমিক আলোচনা। নেতারা জানান, নভেম্বরে চূড়ান্ত হতে পারে নির্বাচনী জোটের রূপরেখা। ফারুক ভাই রবিনের রিপোর্ট। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরেই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ার প্রাথমিক আলোচনা এগিয়ে নিচ্ছেন নেতারা। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা, নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। বাম গণতান্ত্রিক জোট তো আছেই, এর বাইরে ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ, গণফোরাম, ন্যাপ, ঐক্য ন্যাপ,
এই সমস্ত পার্টিগুলোর সাথেও আমাদের আলাপ আলোচনা চলতেছে। এর বাইরেও গণতন্ত্র মঞ্চের মধ্যেও যে দলগুলো আছে, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, তাদের সাথেও প্রাথমিক কথাবার্তা হচ্ছে যে আমরা একটা নির্বাচনী জোট করতে পারি কিনা। তারা আমাদের সঙ্গে ঐক্যমত পোষণ করেছে, এখন দেখা যাক শেষ পর্যন্ত কতজন আমাদের সঙ্গে সঙ্গী হয় আর কি। আমার বিশ্বাস আমরা এই সমমনা দলগুলি আমরা একটা প্রগতিশীল গণতান্ত্রিক জোট করতে, যুক্ত ফ্রন্টের মধ্যে যোগ করতে আমরা সমর্থ হব এবং আমরা সেটা দিয়েই ভোট করবো। আমরা সেই আলোচনা এগিয়ে যাচ্ছে। নেক্সট মান্থের মধ্যে আমার ধারণা আমরা এটা সম্পূর্ণ করতে পারবো। বাস্তবতা হচ্ছে বিএনপির একটা বাক্স, ইসলামপন্থীদের একটা বাক্স, আমরা একটা নতুন বাক্স তৈরি করতে চাই যেটা গরিব মানুষের বাক্স। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে আমরা একটা নতুন কম্পোজিশন তৈরি করতে চাই, যে কম্পোজিশনের মানুষরা নিজেদের স্বার্থে, গরিব মেহনতি মানুষের স্বার্থে একটা সরকার কায়েম করার জন্য লড়াই করবে। নেতারা জানাচ্ছেন কেবল দলীয় ব্যক্তি নয়, সমাজে গ্রহণযোগ্য প্রগতিশীল দলহীন লোকদেরও প্রার্থী তালিকা রাখতে চায় বাম জোট। সামাজিক যে বর্গগুলি আছে আমরা সবাই মিলে 300 আসনের আমরা প্রার্থী দেওয়ার চিন্তা করছি। বিন্দু বিন্দু জল নিয়ে একটা মহাসাগর তৈরি করার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা আমরা পোষণ করতে চাই। কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরিক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে। আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই, তবে অগ্রাধিকার পাচ্ছে বিএনপির সঙ্গে নির্বাচনী সমঝোতা করার। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে, আর আমাদের দিক থেকেও তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলবো। আবার ধরেন সবাই মিলে আমরা একটা বোঝাপড়াটা কিভাবে তৈরি করা যেতে পারে সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখার আমরা চেষ্টা করব। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। বিজিএমইএ বলছে বিদেশি বায়ার প্রতিষ্ঠানকে বাংলাদেশ বিমুখ করতেই টার্গেট করা হচ্ছে A1 ক্যাটাগরির ভিআইপি পোশাক কারখানা। বেতন ভাতা নিয়মিত দেওয়া হলেও সংঘবদ্ধ চক্রটি নানা অজুহাতে সংঘাত সৃষ্টি করছে। তবে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে শিল্প পুলিশ। শাখাউচিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রথমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা, কিন্তু শ্রমিকেরা সে ফাঁদে পা না দেওয়ায় শুরু হয় গুজব সৃষ্টির পায়তারা। নির্যাতনে 3 শ্রমিকের মৃত্যুর গুজব রটিয়ে পুরো ইপিজেডকে অস্থির করে তোলে সংঘবদ্ধ চক্রটি। এমনকি কথিত মৃত শ্রমিকদের ভিডিও পর্যন্ত তৈরি করা হয়। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে বন্ধ করা হয় 8টি কারখানা। কথিত মৃত শ্রমিকদের জীবিত ফিরে আসার তথ্য নিশ্চিত হয় 1 সপ্তাহ পর খুলে দেওয়া হয় বন্ধ হওয়া কারখানাগুলো। আর এটি হলো চট্টগ্রাম ইপিজেডে গুজব সৃষ্টির মাধ্যমে গার্মেন্টস সেক্টরে অস্থিরতা সৃষ্টির সবশেষ ঘটনা। তারা ভিডিওতে দেখা যায় কাফনের কাপড়টা সরাই আবার ঢেকে দিল, এবং এই ভিডিওটা তারা কিন্তু প্রত্যেকটা ফ্যাক্টরিতে জানালো যে আমাদের 3 জন শ্রমিক ম্যানেজমেন্টের দ্বারা নিহত হয়েছে। তো পরবর্তীতে আমরা এই বিষয়ে সঙ্গে সঙ্গে আমরা তাদের বিষয়ে খোঁজখবর নিই এবং তাদের অডিও এবং ভিডিও আমরা কালেক্ট করি এবং শ্রমিকদেরকে আমরা জানাই যে না, এটা একটা গুজব ছিল, কেউ যেন এই গুজবে পা না দেয়। গার্মেন্টস ব্যবসায়ীদের অভিযোগ বিশ্বখ্যাত বায়ার প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ বিমুখ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চক্র, যার অংশ হিসেবে শ্রমিকদের বেতন ভাতা নিয়মিত পরিশোধ সত্ত্বেও A1 এবং ভিআইপি কারখানাগুলোকে টার্গেট করেই অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে। কারণ এসব কারখানাতে প্রস্তুত হয় প্রতিষ্ঠিত বিদেশি ব্র্যান্ডের পোশাক। এটা সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি, তো সুপার কমপ্লায়েন্স ফ্যাক্টরি কোনো সমস্যা থাকার কথা না। এইসব ফ্যাক্টরিগুলোকে এক্সপোর্টকে প্রতিবন্ধকতা করার জন্য সবসময় কোনো কুচক্রী মহল কিন্তু তারা কাজগুলো করে থাকে। চট্টগ্রামের 464টি কারখানায় কাজ করেন অন্তত 8 লাখ শ্রমিক। এর বাইরে চট্টগ্রাম ইপিজেড এবং কর্ণফুলী ইপিজেডে আরও 3 লাখ শ্রমিক রয়েছে। আর তাই অসন্তোষ সৃষ্টির ক্ষেত্রে কৌশলগতভাবে গার্মেন্টস সেক্টরকে বেছে নেওয়া হচ্ছে বলে অভিযোগ বিজিএমইএর। এই সেক্টরে যদি অসন্তোষ হয়, এটা বাংলাদেশের জন্য একটা ডিজাস্টার। কেন? কারণ এই সেক্টরটাই হতেছে আপনার সর্বোচ্চ রপ্তানি আর্নিংয়ের একটা সেক্টর। ইতিমধ্যে মার্কিন ট্যারিফ ইস্যু নিয়ে জটিলতা অনেকটা কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। এমন ইতিবাচক পরিস্থিতিতে প্রতিযোগী দেশগুলোর চক্রান্তে জড়িত থাকার শঙ্কা রয়েছে, আর তার সঙ্গে যুক্ত হচ্ছে এখানকার নানা ইস্যু। বাংলাদেশ কিন্তু প্রতিযোগিতায় এখন একটা ভালো পজিশন আছেন, তো এই প্রতিযোগিতাকে
নস্যাৎ করার জন্য এই দেশীয় এবং বিদেশি একদল লোক এখানে উঠে পড়ে লেগেছেন এবং বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি করে এই ইন্ডাস্ট্রিকে তার অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা করছেন। গত এক বছরে বেতন ভাতার আন্দোলন ছাড়াও গার্মেন্টস কারখানায় তুচ্ছ ঘটনা এবং গুজবকে কেন্দ্র করে 100-এর বেশি সংঘাত নিয়ন্ত্রণ করেছে সেনাবাহিনী এবং পুলিশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রফতানি বাজার বাড়াতে শুধু পাকিস্তান নয়, যে কোনো দেশের সঙ্গে সম্পর্ক জোরদারে প্রস্তুত ব্যবসায়ীরা। তবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাষ্ট্রীয় স্বার্থ ছাড় দিতে চান না তারা। এই অবস্থায় ঢাকা ইসলামাবাদের নবম জিসি বৈঠক ঘিরে পাকিস্তানের বাজারে শুল্কমুক্ত পণ্যের প্রবেশাধিকার নিশ্চিতে জোর দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। MS আরেফিনের রিপোর্ট। পাকিস্তান থেকে সবচেয়ে বেশি তৈরি পোশাক শিল্পের জন্য দরকারি কাপড় ও সুতা এবং সিমেন্ট আমদানি করেন দেশীয় উদ্যোক্তারা। আর বাংলাদেশ থেকে মোটা দাগে যায় পাট, টেক্সটাইল ফাইবার, ওষুধ ও হাইড্রোজেন পারঅক্সাইড। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য, সবশেষ 2024-25 অর্থ বছরে বাংলাদেশ পাকিস্তান থেকে আমদানি করেছে 78 কোটি 70 লাখ ডলারের পণ্য। বিপরীতে দেশটিতে রপ্তানি হওয়া পণ্যের বাজার মূল্য মাত্র 8 কোটি ডলার। তারাও যেহেতু বাংলাদেশের রপ্তানি বাড়াতে চায়, আমরাও বাড়াতে চাই। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনৈতিক সম্পর্ক জোরদারে একমত দুই দেশ। দীর্ঘ 20 বছর পর ঢাকায় নবম জিইসি বৈঠককে বাজার বাড়ানোর সুযোগ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। আমাদের রাষ্ট্রের সঙ্গে যে দেশের ব্যবসা বাণিজ্য তুলনামূলকভাবে সহজ, নিরাপদ এবং টেকসই, কোনো ব্যারিয়ার দিয়ে এই দেশের সাথে করা যাবে, এই দেশের সাথে করা যাবে না, সেরকম আমাদের পররাষ্ট্রনীতিও তো আমাদের ওরকম না। দুই দেশের মধ্যে প্রযুক্তি, ওষুধ, কৃষি, উচ্চশিক্ষা ও জ্বালানি খাতে পারস্পরিক বিনিয়োগের সুযোগ দেখছেন অর্থনীতিবিদরাও। দুটো দেশের মধ্যে পারস্পরিকভাবে লাভজনক একটা অবস্থান তৈরি করতে হবে এবং সেটার জন্য পাকিস্তানের যে সমস্ত বিজনেস অর্গানাইজেশনগুলো আছে, বডি আছে, তাদের সঙ্গে বাংলাদেশের যে বিজনেস অ্যাসোসিয়েশন, তাদের আলাপ আলোচনাটা একটু গতি নিয়ে আসতে হবে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের পাশাপাশি ঐতিহাসিক দেনা পাওনা নিষ্পত্তি করারও তাগিদ দেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক বা অমীমাংসিত যে সমস্যাগুলো আছে, তো সেগুলো আস্তে আস্তে আমরা সমাধান করবো। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। 2 দশক পর রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন JC বৈঠক। সকালে শুরু হওয়া এই বৈঠকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদের নেতৃত্বে 15 সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে 14 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পাচ্ছে আলোচনায়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। এর আগে সবশেষ 2005 সালে পাকিস্তানের সঙ্গে JSE বৈঠকে অংশ নিয়েছিল বাংলাদেশ। শত চেষ্টা করেও সড়ক থেকে লক্কর ঝক্কর গাড়ি সরাতে পারেনি সরকার। একের পর এক ভ্রাম্যমাণ আদালত বসিয়েও সুফল মেলেনি। সড়কে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিক অভিযান পরিচালনা করলে গণপরিবহন সংকটে তৈরি হয় যাত্রী ভোগান্তি। এদিকে পুরানো গাড়ির মেয়াদ নির্ধারণে সময়সীমা বাড়ানোর দাবি জানিয়েছে মালিক সমিতি। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, কোনো কিছু না দেখেই ফিটনেস সনদ দিচ্ছে বিআরটিএ। যানবাহনের ফিটনেস, চালকদের স্বাস্থ্য সুরক্ষা ও লাইসেন্স প্রদানের জটিলতা নিয়ে সাইফুল রোডের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএর তথ্যে দেখা গেছে সেপ্টেম্বর মাসে দেশের 6টি বিভাগে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে 386টি। এসব অভিযানে মামলা করা হয় 2618টি, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় 13 জনকে, জরিমানা আদায় করা হয় 65,21,100 টাকা এবং ডাম্পিংয়ে পাঠানো হয় 364টি গাড়ি। বিআরটিএ বলছে, পুরনো বাস অপসারণ ও সড়কে যানবাহনের নানা অনিয়ম রোধে ধারাবাহিক অভিযান অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। আমাদের বিআরটিএর কর্মকর্তাদেরকে আমরা এই বিষয়ে কিন্তু সতর্ক করেছি, কারণ এখানে আবার দালাল একটা শ্রেণী মধ্যস্বত্বভোগীর তৈরি হয়। RFID আমরা ইন্ট্রোডিউস করেছি, যে কারণে আমাদের কিন্তু গাড়ি বাধ্যতামূলক তাকে আসতে হবে এবং আমরা সেটা ডিটেক্ট করি। ফলে এখন কিন্তু কোনো গাড়ি ছাড়া কোনো ফিটনেস পরীক্ষা হচ্ছে না। সড়কে থাকা পুরনো লক্কর ছক্কর গাড়ি সরিয়ে নিতে বিআরটিএর চালানো অভিযানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সরকারের কাছে 8 দফা দাবি জানান পরিবহন ব্যবসায়ীরা। তাদের মতে, মেয়াদ বিবেচনায় বাণিজ্যিক মোটরযান বাতিলের পরিকল্পনায় অর্থনৈতিক চাপ তৈরি হবে। শুধু একটা কথাই শিখছেন যে মেয়াদ উত্তীর্ণ বলতে গেলে তো
5 বছরটাও মেয়াদ উত্তীর্ণর চাইতে খারাপ হতে পারে। লক্করজকর আর আপনার মেয়াদ উত্তীর্ণ এক না। লক্করজকর হলে আপনার ভালো গাড়িও সেটা চলতে গিয়ে ডেন্ট হয়েছে আপনার চালানোর অদক্ষতার জন্য বা রাস্তার জন্য। ইকোনমিক লাইফের উপর যে গাড়িকে বাদ দেওয়ার জন্য বলবে, এটা দেশের জন্য অর্থনৈতিক চাপ। অন্যদিকে পেশাদারিত্বের প্রশ্নে বিআরটিএ পিছিয়ে আছে বলে মত পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হকের। জানান, ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলার দায় বিআরটিএর। ফিজিক্যাল জিনিস দেখতে হয়, সেফটি জিনিস দেখতে হয়, লাইটিং দেখতে হয়, ইন্ডিকেটর দেখতে হয়, পলিউশনের প্যারামিটারগুলি দেখতে হয়। সরি টু সে, এগুলি না দেখেই বিআরটিএ কাজ চালিয়ে যাচ্ছেন। যখন অভিযান সর্বস্ব ড্রাইভ দেয় তখনই বোঝা যায় যে প্রতিষ্ঠানগুলি পেশাদারি না। পরিবহন খাত সংস্কারে বর্তমান সরকারের কাছে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এই সরকারের প্রতি আমাদের অনেক প্রত্যাশা ছিল। পলিটিক্যাল সরকার অনেক কারণেই অনেক কিছু পারে না, এই সরকারও এটা পারল না। এটা অত্যন্ত দুর্ভাগ্য, কারণ এটা সংস্কারের ব্যাপার। বিআরটিএর প্রতিটি সার্কেলে থাকা ফিটনেস যাচাইয়ের স্থান ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায় আনা হলে সনদ দেওয়ার প্রক্রিয়া কিছুটা হলেও স্বচ্ছ হবে বলে মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। এক নিষেধাজ্ঞা শেষ না হতেই আরেক নিষেধাজ্ঞা। মাইলিশ রক্ষার পর এবার টানা 8 মাস জাটকা সংরক্ষণে অভিযান সরকারের। 1 নভেম্বর থেকে 30 জুন নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। জেলেরা বলছেন, অক্টোবরের নিষেধাজ্ঞায় তারা ঠিকভাবে সহায়তা পাননি। আগামী 8 মাস সরকারি সহায়তার দাবি তাদের। মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময় 4 মাস ভিজিএফ এর চাল পাবেন জেলেরা। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। প্রজনন মৌসুমে মাইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত দেশের সব অভয়ারণ্য ও সাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল। 25 অক্টোবর মধ্যরাত থেকে নদী ও সাগরে জাল ফেলতে পারছেন জেলেরা। তবে এক নিষেধাজ্ঞা শেষ হতে না হতেই 5 দিন পর শুরু হচ্ছে 8 মাসের জাটকা ধরায় আরেক নিষেধাজ্ঞা। 1 নভেম্বর থেকে 30 জুন দেশের সব নদী ও সাগরে জাটকা ধরা নিষেধ। এ সময় অনেক সাবধানে মাছ ধরতে হয় জেলেদের। 25 সেন্টিমিটারের কম আকারের কোনো ইলিশ ধরলেই তাকে আইনের আওতায় আনা হয়। পটুয়াখালী জেলেরা বলছেন, অক্টোবরে নিষেধাজ্ঞায় তারা সঠিকভাবে সাহায্য পাননি। বর্তমানে বড় জালেও জাটকা আটকে ওপারে চলে আসে। জাটকা শিকার সম্পূর্ণ বন্ধ করতে আগামী 8 মাস সরকারি সহায়তার দাবি তাদের। মাঝে মাঝে 2-1টা জাটকাও বাজে। জাটকা বাজলে হেডা আবার লইয়ে ব্যস্তও যাওয়া যায় না, হয়তো নিজেকে খাওয়া লাগে। আর যদি কোস্টগার্ড পুলিশ এরা যদি ধরে, হ্যাঁ লাজত দিয়ে দেবে। একটা বোট গড়াইতে আপনার 70-80 হাজার টাকা দরকার হয়, একটা জাল বানাইতে 30-40 হাজার টাকা হয়। দৈনিক মাছ পাওয়া যায় না 1 কেজি। 1 কেজি ডিজেলের দাম 105 টাকা। একটা ফ্যামিলিতে 8-10 জন মানুষ থাকে, কিছু করার নাই। চাউল আমাদের ঠিকমতো সময় পাই না। 8 মাস অভিযান, চাল পাওয়া যায় আরো 6 মাস পরে। মৎস্য বিভাগ বলছে, ইলিশের উৎপাদন বাড়াতেই এমন উদ্যোগ। তবে সরকার এই নিষেধাজ্ঞা চলাকালে 4 মাস জেলেদের বিজিএফ কর্মসূচির আওতায় চাল দেওয়া হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। যে ইলিশ এখন প্রজনন করলো তার বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য মৎস্য অধিদপ্তর সকলের সাথে মিলে কাজ করে যাবে। এই সময়ে জেলেরা আপনার 4 মাসের জন্য তারা ভিজিএফ পাবে। সেটা সরকার যখন দিবে আমরা যথাসময় তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। সরকারিভাবে পটুয়াখালীতে 89,000 নিবন্ধিত জেলের সরকারি খাদ্য সহায়তার আওতায় রয়েছেন 59,000 জন। সময় সংবাদ, পটুয়াখালী। কুষ্টিয়ায় খাজানগর চালের মোকামে চাল আমদানি ও মজুদের প্রভাব পড়েছে। চালের দাম কমেছে কেজি প্রতি প্রকারভেদে 2 থেকে 3 টাকা। নিয়মিত বাজার মনিটরিং এর দাবি খুচরা বিক্রেতাদের। সেখান থেকে যোগ দিচ্ছেন এসএম রাশেদ, সরাসরি যাচ্ছি সেখানে। অভ্যন্তরীণ চাহিদা কম এবং চাল আমদানির কারণে কমতে শুরু করেছে চালের দাম। ইতিমধ্যেই কিন্তু কেজি প্রতি বিশেষ করে বাসমতি, কাজললতা, মিনিকেট এবং 28 যে চালটি রয়েছে সেই চাল কিন্তু 2 থেকে 3 টাকা ইতিমধ্যে কমেছে বলে আমরা জানতে পেরেছি। মূলত কুষ্টিয়া জেলার খাজানগরের চালের ব্যবসায়ী এবং মিল মালিক যারা আছে তারা যে বিষয়টি আমাদেরকে জানাচ্ছেন যে যেহেতু সারা বাংলাদেশের থেকে তারা চালের যে উৎপাদনের জন্য যে ধান, সেই ধান সংগ্রহ করে এবং ধান সংগ্রহ করে কিন্তু চালের এখানে ক্রাশিং করে কিন্তু চালের একটি বড় মজুদ কিন্তু রয়ে গিয়েছে এখন তাদের গোডাউনে, এবং বাজারে চাহিদা থাকার কারণেই কিন্তু চালের দাম তারা কমাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং ইতিমধ্যেই তারা কিন্তু কম দামে চাল তারা বাজারে ছাড়ছে না বলে আমরা দেখতে পেয়েছি। এবং তারা যে দাবি করছেন যে এভাবে যদি চালের দাম নিম্নমুখী হতে থাকে তবে মিল মালিক যারা আছে তারা আর্থিকভাবে কিছুটা ক্ষতির মুখে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এই বিষয়ে মূলত প্রান্তিক পর্যায়ে ভোক্তা যারা আছে তারা আমাদের
আমাদেরকে জানিয়েছেন যে যে পরিমাণে চালের দাম বৃদ্ধি পেয়েছিল সেই পরিমাণে চালের দাম কিন্তু এখন পর্যন্ত বাজারে কমেনি, যার কারণে কিন্তু তাদের একটি প্রভাব কিন্তু সংসারে পড়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন, বিশেষ করে প্রান্তিক পর্যায়ের ভোক্তারা। এবং প্রান্তিক পর্যায়ের ভোক্তা যারা আছে তারা যেটি মূলত দাবি করছেন যে গোডাউনের পাশাপাশি যারা খুচরা বিক্রি করে বাজার মনিটরিংটা যাতে সরকারিভাবে করা হয়, তাহলে চালের দাম সহনীয় পর্যায়ে থাকবে। এবং এই যে চালের দাম যে কমেছে সেটা খুব বেশি কাজে আসছে না প্রান্তিক পর্যায়ের ভোক্তাদের, কারণ আগে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছিল আসলে সেই পরিমাণে কিন্তু এখন পর্যন্ত চাউলের দাম কমেনি। কারণ ইতিমধ্যেই কিন্তু গত 6 মাসে চালের দাম কিন্তু দফায় দফায় বৃদ্ধি পেয়ে প্রায় 8 যে বিষয়টি তারা আমাদেরকে জানিয়েছেন যে কুষ্টিয়াতে খাদ্যনগরে চালের মিল রয়েছে, যে চালের মিলগুলা যদি ঠিকমতো তদারকি করে তাহলে হয়তো। যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল বর্বরতা। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি। নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। যুদ্ধবিরতি তৃতীয় সপ্তাহে গড়ালেও ধ্বংসস্তূপ আর অনিশ্চয়তা নিয়ে বেঁচে আছেন গাজাবাসী। গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচে এখনও লুকিয়ে রাখা আছে প্রায় 66,000 টন বিস্ফোরণহীন গোলাবারুদ। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি টিকলেও প্রতিদিনে এসব বোমার ঝুঁকিতে হাজারো মানুষ। শিশুরা ধ্বংসস্তূপে খেলতে গিয়ে বহুবার প্রাণ হারিয়েছে। হামাস জানায় 13 বন্দির লাশ উদ্ধারে অনুসন্ধান অভিযান বিস্তৃত করেছে তারা। এদিকে ইসরায়েলের অনুমতিতে গাজায় প্রবেশ করেছে মিশরীয় দল ও আন্তর্জাতিক মানবিক সংস্থা রেড ক্রস। এ পর্যন্ত 15টি লাশ ফেরত দিয়েছে হামাস, কিন্তু 5 দিন ধরে নতুন কোনো লাশ হস্তান্তর হয়নি। 48 ঘন্টার মধ্যে অগ্রগতি না হলে নতুন পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে নিরাপত্তা নীতি নিয়ে কোনো আন্তর্জাতিক চাপ গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল নিজের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তিনি। যুদ্ধবিরতির মধ্যেও গাজার পশ্চিম তীরে এলোপাতাড়ি অভিযানে আহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি লেবাননের বেকা অঞ্চলে হিজবুল্লাহর 2 সদস্যকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। এদিকে গাজায় একটি বহুজাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র, যেখানে অংশ নেবে আরব দেশগুলো। কাতারে এই নিয়ে বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা। একই সময়ে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে গাজার মানবিক পরিস্থিতিকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে অভিহিত করেন তিনি। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের খবর। সাগরিকায় সিরিজের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে টাইগাররা। বিশ্বকাপের আগে টাইগার অধিনায়কের প্রত্যাশা চ্যালেঞ্জিং ম্যাচের। অন্যদিকে খারাপ সময় কাটিয়ে উঠতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের ব্যাটিং সহায়ক উইকেটেই সেই প্রত্যাশা পূরণ হবে বলে বিশ্বাস অধিনায়ক সেই হোপের। দুদলের গল্পটা দুরকম। টি-20তে টানা 4 সিরিজ জয় বাংলাদেশের, আর সবশেষ নেপালের বিপক্ষে হেরে ক্ষত বিক্ষত ওয়েস্ট ইন্ডিজ। তবে এই সিরিজে দুদলের লক্ষ্যটা একই। টি-20 বিশ্বকাপের বাকি 3 মাসের মতো, তবে বিশ্ব আসরে বরাবরই হতাশাই সঙ্গী হয়েছে টাইগারদের। মেগা আসরের আগে বাকি মাত্র 6 ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। এখান থেকেই সেরা কম্বিনেশন গড়ার লক্ষ্য অধিনায়কের। সত্য কথা বলতে আমি 2টা সিরিজে চাই যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জের মুখে পড়ে। আয়দার সেটা ব্যাটিংয়ে হতে পারে, বোলিংয়ে হতে পারে, যে জিনিসগুলো আমার ভবিষ্যতে সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ, সেখানে আমার অনেকটা হেল্প করবে। ম্যাচ ডের আগে সাগরিকায় লম্বা সময় অনুশীলন করেছে ক্যারিবিয়ানরা। ফ্লাডলাইটের আলোতে বোঝার চেষ্টা করেছেন চট্টলার উইকেটের আচরণ। এশিয়ান কন্ডিশনে হতে যাওয়া শটার ফরম্যাটের বিশ্বকাপের আগে এই সিরিজ তাদের কাছেও মহা গুরুত্বপূর্ণ। আমাদের ব্যাটিং লাইন আপের যে গভীরতা, সবারই পাওয়ার হিটিং করার সামর্থ্য আছে। এখানকার উইকেট দেখে খুব ভালো লেগেছে। এটা ব্যাটিং সহায়ক হবে। আমরা সামর্থ্যের পুরোটাই দিব। খারাপ সময়ের মধ্য দিয়ে গেলেও আশা করছি সেটা খুব দ্রুতই কাটিয়ে উঠে ভালো খেলব। এখন পর্যন্ত মোট 19 বার টি-20তে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ, যেখানে 1 জয়ে এগিয়ে ক্যারিবিয়ানরা। এখন দেখার অপেক্ষা এই সমীকরণটা সমান করতে পারে কিনা টাইগাররা। বাংলাদেশের চ্যালেঞ্জ জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া, আর সেরা ছন্দে ফিরতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠ, সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় এগিয়ে থাকবে টাইগাররা। তবে ভুলে গেলে চলবে না এই ক্যারিবিয়ানদের টি-20 ইতিহাসের কথা।
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তুচ্ছ ঘটনায় ফের রণক্ষেত্র। সাভারে সিটি ইউনিভার্সিটি ও ড্যাফোডিল শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, গাড়িতে আগুন, ভাঙচুর, আহত শতাধিক। বিয়ারিং প্যাডের আঘাতে নিহত কালামের পরিবারে আহাজারি। শরীয়তপুরে আরেক দফা জানাজার পর দাফন। আগারগাঁও থেকে শাহবাগ পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধে ভোগান্তি। বিএনপি বা যে কোনো দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে এনসিপি। চলছে প্রার্থী তালিকার কাজও, জানালেন আক্তার হোসেন। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। এ ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময় বাণিজ্যের সঙ্গে থাকবেন কাজল আব্দুল্লাহ। ধন্যবাদ ইমন। এই সময় বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গে থাকুন সময়।